আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তা আপনাদের মাঝে আজকে চলে আসলাম প্রতিদিনের মতোই একটা ভিডিও নিয়ে। সেটা হয়েছে যে অনেক ভাইয়ারা বোনেরা প্রশ্ন করেন যে আমি একটা মেয়ে মানুষ হয়ে কেন বিদেশে আসছি। তা সেটাই আজকে বলবো যে আমি কেন বিদেশে আসছি। সেটা অনেক কাহিনী, অত কাহিনী তো আর বলা যাবে না। আমার পক্ষে যেটুকু সম্ভব অতটুকু আমি বলতে চেষ্টা করব ইনশাল্লাহ। তা আমার বাপ মাই বিয়ে দিয়েছে। আমার দেশের বাড়ি শরীয়তপুর, আমার দেশের বাড়ি বরিশাল, আমার শ্বশুর বাড়ি শরীয়তপুর, কিন্তু এটা বিয়েটা কিন্তু গার্জিয়ানের মারফতই হয়েছে। তা আমি কিন্তু ছোট ছিলাম, 13-14 বছর, আমার পুরো 14 বছর পূর্ণ হয় নাই, আমাকে বিয়ে দিয়ে দিছে। আগের মানুষে তো বিশেষ করে আমাকে বরিশাল এলাকায় একটা মেয়েকে একটু বড় উঠলি তারা কুসুম ঘরের থেকে বাইরে করবো ওই চিন্তেই থাকে, কারণ বড় হয়ে গেছে। তাই বড় হয়ে গেছে, যাই করছি বিয়ে তো দিয়ে দিছে। আল্লাহ এমন স্বামী মিলাইছে, সবাই বলছে ভালো ভালো, কিন্তু ওই বিয়ের আগ থেকে নেশা করতো। ওই জিনিসটা যেমন হাইড করে রাখছে। আবার বলছে কি পরে জানাজানির পর বলছে কি যে নেশা আগে করতো এখন আর করে না। তাই এটা বিয়েটা কিন্তু আমার খালাই ঠিক করছে। আমার খালার সাথে খুব ক্লোজ ছিল ওর ফ্যামিলি আর কি। ও আসতো আর আমার খালুর সাথে আর কি ওরা খুব একটা ঘনিষ্ঠ ছিল। তো ওই রকমের আর কি বিয়ে আমার খালুই পছন্দ করছে। খালুই আর আমার খালুর কথা ছাড়া আমার যেমন বাপ মায় কিছু বুঝে না, খালুর কথা ছাড়া তারা কিছু বুঝে না। তারা আমার বাবা সবসময় কইতো কি যে আমার শালীন এটা আমার বোন, আর আমাকেও খুব মেয়ের চোখেই দেখতো, খুব ভালোবাসতো। এটা তোক দিক ঠিক না। তো যাই হোক, আমার খালায় প্রস্তাব আনছে পর আমার বাপ মা তো রাজি হয়ে গেছে, কারণ মাইয়ে বড় হয়ে গেছে। মাইয়ে তো পাড়া ঘরের কোনো বাইর করতে হইব, যার পিছে দিয়ে বাইরে পিড়িয়া হেতে যেই হোক, কালাসোরা হোক আর গাঞ্জুরটা হোক, হিরুঞ্চি হোক, মাইয়ে ঘরের থেকে বাইর করতে হইব। তো এরকমেরই আমাদের তো বিয়ে দিয়ে দিল। বিয়ে দেওয়ার পর আমি পছন্দ করিনি, সত্যি কথা। আমি বিয়ে সম্বন্ধে অতটুকু মানুষ তেমন একটা করি না, শর্মাইতাম বেশি, পছন্দ করি নেই। তারপরও 5-6 মাস পর, 6-7 মাস পরে ওদের বাড়িতে মিশে কথা কইয়ে নিয়ে গেছে। আমাদের বিয়েটা হয় কিন্তু ঢাকাতে বিয়ে, আমার খালা ঢাকা থাকে আর আমার বাপ মা সবাই কিন্তু গ্রামে থাকে। তা আমার বিয়ে কিন্তু আমি আমার খালার কাছে ছিলাম, ওই জায়গার থেকে আমার বিয়ে হয়েছে। তা আমার কিন্তু আমার খালায় আমি বাড়ি এসে পড়ছি। তারপর ওরা দেখে যে না, আমাকে কোনোভাবেই কোনো কন্ট্রোল করতে পারে না। তারপর কি হয়েছে যে ওর ফ্যামিলি, আমার আমার যে হাজব্যান্ড নেক্সট, ও আসছিল। ও এসে বলছে কি আমার আব্বা খুব অসুস্থ, তুমি এখন আর কি আমার বাপ মায়ের বলছে যাইতে হইবে। তো আমার বাপ মা আবার জোর জুলুম করে আর কি পাঠাইছে। তো হয়তো ওই রকমের জ্ঞানটা ছিল না। এখন যেই জ্ঞানটা মাথার ভিত্তি ছিল, ওই জ্ঞানটা যদি আগে থাকতো আলহামদুলিল্লাহ, কিন্তু ওই জ্ঞানটা তো ছিল না। আর আমাকে যে একটা জ্ঞান দিব ওই রকম একটা মানুষও ছিল না আমার পাশে। মানুষের কিন্তু একটা থাকতে হয়। আবার যে কোনো মানুষ দেখবেন মানুষের সাথে যদি চলে তো ওদের কিন্তু মাথার ব্রেনে কাজ করে অনেক কিছু। আমি কিন্তু সেটা চলতে পারিনি। আমি কিন্তু কোনো মানুষের সাথে চলি নেই, কারণ আমি ঘরোয়াভাবে চলছি, একাই মনে করেন। আর আমি একবারে খুবই সরল সোজা ছিলাম। মানুষ যেমন চালাক হয় ওই রকম চালাক ছিলাম না। তা বিয়ে দেওয়ার পর ও তো নেশা করে, ওই কিন্তু নেশা ছাড়ে না, ওই নেশা করতেই আছে। তা আমি মাঝে মাঝে মিশে কথা কই, কিন্তু ওর বাড়ি নিয়ে গেল, জোর জুলুম করে পাঠাই দিল। যাই হোক, এখন দেখি কি ও খুবই খারাপ, খুবই আচার ব্যবহার কথা। ওই নতুন অবস্থায় আমি তো ছোট ছিলাম মনে করেন, তো 19-20 হইলে মায়ের দৌড় উমুক সুমুক অনেক করতো। তারপর এরকম করতে করতে যাই হোক সংসার এই জিনিসটা বুঝলাম যে আমি যদি এখন এই স্বামীর কোনো জায়গা, তাই মানুষকে এই মেয়েটা খারাপ, এই জিনিসটা কিন্তু এই মাথার ভিতরে ছিল, অন্য কিছু থাক আর না থাক। তারপর ওর ফ্যামিলি তো ওই রকমের কেউ দেখতে পারে না, নিচে কিন্তু ফ্যামিলির মাধ্যমে। তারপরও আর কি ফ্যামিলির যে অত্যাচার হয় ওই রকম অত্যাচার আমার হইতো। তা আমি কিছুটা বাড়িতে বলতাম, কিছুটা বলতাম না। ওই সময় তো আমার বাড়ি বরিশাল, কারণ ওই সময় ওই তো ফোনের ছিল না, আর আমরা তো গরিব মানুষ, আমাকে তো ফোনের কোনো কথাই নেই, ফোন তো নাই। যাই হোক, আমার একটা মেয়ে হয়ে গেছে।
মেয়ে হওয়ার পর তারপরও ওকে নিয়ে ডাকা গেছে, চলো আমরা দুজনে কাজকাম করে তো দেখি সংসারটা নিয়ে কোনো রকম হয় না, ওই নিশাই ছাড়ে না। তারপরেও ডাকা গেলাম, হ্যাঁ গেছে পরও কিন্তু ওই নেশা করে। আমার ঘরে চাল দেয় না, পাত দেয় না, কি ইয়া করে না, ওই রিক্সা চালাইতো, একটা রিক্সা কিনে দিচ্ছে সুদের উপরে টাকা দিয়ে। ওই আর নানি যদি আমার টাকাটা এখন তারিখ পাবে আমার কাছে, সরি নানি আপনাদের এই আমার ভিডিওটা যদি আপনাদের কেউ চোখে পড়ে ইনশাল্লাহ আমি কিন্তু টাকাটা শোধ করে দিব। হয়তো আমি এবার দেশে গেছি, আপনাদের সাথে আমি যোগাযোগ করতে পারি নাই, কারণ আপনারা কই থাকেন আমি জানি না, তার জন্য দুঃখিত। যদি কেউ দিতে পরে আমি এই টাকাটা দিয়ে দিব ইনশাল্লাহ। তা আমি একটা রিক্সা কিনে দিছি, সেটাও সে বেচছে কিনে আমি কিন্তু বাড়িতে এসে পড়ছি, কারণ আমার মেয়েরা খুব অসুস্থ হয়ে গেছিলো পর আমি একটু দেশে পড়ছি। আর আসবো না কে, মনে করেন আমাকে ঠিকমতো কোনো বাজার সদাই দেয় না, শুধু হ্যাঁ নিশা কী পরিমাণ নিশা যা বলার কথা না। তাই যাই হোক এরকম করতে করতে কিন্তু আমি 3টে বাচ্চা হয়ে গেছে আমার। এরকমই সংসার চলে। এই আইসা পড়ি বাবার বাড়ি, আইয়ে 2-6 মাস থাকে, আবার আইয়ে হাত পাও ধরে নেই, ভালোই যাব। আর নিজের একটা সংসার প্রতি মায়া হয়ে গেছে। বাচ্চা কাচ্চা হয়েছে তো আমি ভাবলাম কি হয়তো বাচ্চা কাচ্চা বড় হইব ভালো হইব, কিন্তু না, হয়তো আর ভালো হয় না। এরকম করতে করতে কিস্তির টাকা, হয়তো পুরো কাহিনী তো আমি বলতে পারবো না, কিস্তির থেকে টাকা ওটা কিন্তু একটা ভ্যান গাড়ি কিনছে। তো আমরা তো গরিব মানুষ, এটা আমার লজ্জা নেই কোনো। ওই একটা ভ্যান গাড়ি কিনছে, আমি আবার বাড়ির বৃত্তেও হয়তো বড় লোক, হয়তো ওরা গরিব, স্বভাবের কারণে ওরা গরিব। তা আমি আর ঘরে কাজ করতাম, ওর ঘরে কাজ করতাম টুকটাক, যে বাচ্চা কাচ্চা বড় মেয়েরা তো মাসাল্লাহ এখন বড় হয়ে গেছে, তো ওর একটু কিছু চাহিদা আছে, কাপড় চোপড় আছে, যাই হোক নিজের একটা হাত খরচা আছে, ও তো দিতে পারে না। আমি ওই রকম কাজ করতাম, কাজ কাম করার পর ওই করলো কি মোটামুটি সংসারটাও কিন্তু নেশা করি, ওর এই নেশায় কোনো আর আমি আনতে পারিনি। মোটামুটি আল্লাহ ভালোই রাখতেছে। এর ভিতরে আমি কিন্তু কোনো কিস্তি মিস্তিতে ছিলাম না। এর ভিত্তিকে ওর ভাই একটু জায়গা বেচবো, অল্প জায়গা বেচবে না, আমার বাপ বললো কি যে তাই আমার সাথেরই তো জায়গা, তো ভাই কি এর লিগে বেচলো, অন্য মানুষে নিব, আমার ভিতরে ঢুকবো, তাই আমি জায়গাটা করে রেখে দিই। তা আমি চিন্তা করলাম কি আচ্ছা যদি অল্পটা হয়, আচ্ছা তা রাখলে যদি আমরা কষ্ট করে রাখতে পারি তাই রাখি। তাই আমি এই জায়গাটা রাখানোর লেগে তো টাকা লাগবে, তাই আমি কিস্তির থেকে 30 না 40 হাজার টাকা কিস্তির থেকে উঠি। ওই সময় কিন্তু 40 হাজার টাকা অনেক, 14-15 বছর আগে কিন্তু 30-40 হাজার টাকা অনেক কিস্তিতে গুনে দেওয়া গরিব মানুষের। তো ওরকমের করিয়া আরও কিছু দাগ দেনা বাড়ির মানুষের থেকে নিয়েছি, নিজেরও কিছু ক্যাশ ছিল, তারপর একটা গলার চেন ছিল, কানের ইয়া ছিল, ওইটি সব বেচে কিনে আর কি টাকা একখান করছি জায়গার উপর রাখার জন্য। তো ওই জায়গাটা আমরা রাখতে গেছি, 2বার করে রেজিস্ট্রির অফিসে গেছে, ওর মামা ছিল, সে এখন মারা গেছে আল্লাহ বিস্তনসব করে, ওর ভাই জায়গাটা দেয়নি। 500 টাকার ব্যবধানে আমার আর কি যা বলছে, ওর মামা এমন তো বলছে বলে 500 টাকা তোর বাড়িতে যাই দিম, তুই এখন রেজিস্ট্রিটা সই দিয়ে যা, দেয়নি। তাছাড়া যাই হোক ওই জায়গাটা কিন্তু আর রাখা হইলো না, রাখা হলো এই জায়গায় আমার শাশুড়ির হাত আছে, যাই হোক রাখা হয়নি জায়গাটা। তারপরে কি করলো, ওই টাকাটা দিয়ে সম্পূর্ণ টাকা দিয়ে জুয়া খেলে, কাজ কাম কিছু করে না, সে জুয়া খেলতেছে, জুয়া খেলে। ওই জায়গার থেকে আমি আনতেই পারি না তাকে। সেই সময় আমার ছেলেটা আমার পেটে 7-8 মাসের আমার সন্তানটা আমার পেটে, কিন্তু ওকে আর আমি জুয়ার থেকে আনতে পারি না। দীর্ঘ 6 মাস ধরে ওই জুয়া খেলে, আর ওই টাকা ভাঙ্গা চুরিয়ে শুধু জুয়ায় মায়ের পিঠ অনেক কিছু হয়। এখন না লাস্ট ফিনিশিং অনেক দিন হয়ে গেছি কিস্তির লেগে, যদি কিস্তি মনে করেন কাল সকালে কিস্তি না, আজ সকালে ওই আইয়া আমার লাগার যুদ্ধ লাগাই দেয়। আমি যদি কিস্তির কথা কই উল্টা মারপিট করে। তা আমি কয়দিন এই কিস্তিটা মানুষের থেকে নিয়ে মাসে সপ্তাহে কিন্তু 3,000 টাকা কিস্তি আমার পক্ষে সম্ভব হয়ে উঠতেছে না। আমার কয়দিন কে দিব, আইসে একদারের থেকে কাইল অর্ধারের থেকে পরশু আর একদিনের থেকে কয়দিন আনবো আমি। আমার ছেলেটার কিন্তু 4 বছর বয়স হয়ে গেছে এমন করতে করতে। তারপর ঘরের ভিত্তি কিন্তু ঝগড়া কাজে মারপিট এছাড়া আর কোনোই নেই। ঘরে ঠিক মতো বাজার করে না, সদাই পাতে আনে না, কিছু না, কারণ হ্যাঁ যেমন নেশা করে জুয়া খেলে। তারপর সিদ্ধান্ত নিলাম যে আরও দেখি, আরও আশেপাশের মানুষ, আমি কিন্তু আগে জানতাম না বিদেশে মানুষ আসতে পারে, দেখি না অনেক মানুষই বিদেশ যাইতেছে, আমার নন্দ বিদেশ গেছে, উড়ুই আসছে। তো এই জায়গা থেকে সাহস হয়েছে, আমি এখন একটা তিক নিলাম যে হ্যাঁ আমিও বিদেশ চলে যাব। আর সহ্য হয় না,
তারপর আমি কিন্তু একটা পাসপোর্ট, তাও একজনের টাকা দিছে আমাকে আমার মেয়ের জন্য। এই সৌদি আরব থেকেই আল্লাহর হস্তের টাকা যেটা বলে, ওই টাকাটা দিয়েছে যে মেয়েটা বিয়ে দেওয়ার সময়, এত গরিব মানুষ আমরা কীভাবে করবো, তো ওই টাকাটা দিছিল। ওই টাকাটা দিয়ে আমি পাসপোর্ট করে আরটা কিন্তু কিস্তি মিস্তি দিয়ে শেষ করে লাইছি, কারণ আমি কিস্তিতে গাড়িয়ে গেছি। পাসপোর্ট করে আল্লাহরই একটা রহমত হয়েছে, কারণ অফিস এইসব তো কিছু বুঝি না। আমগো বাড়ির কাছে আর একটা মাইয়া আবার ভিসা দিব, তো হ্যাঁ আমার কষ্ট দেখা তা আমার বলছে, তাই আমার মাইয়া 2টা ভিসা দিব, তো তুই একটা ভিসা নি। তা আমি সত্যি ওই জায়গার থেকে একটা ভিসা, আল্লাহ হ্যাঁ রহমত করছে, একটা ভিসা আমারে দিছে কাতারের। তাই এই বিষয়টায় আমি এই যে কাতারে পড়ি, আমার ছোটো পোলাপান থেকে আমি কাতারে এসে পড়ছি। কাতারে আসার পর আমার কিন্তু বাচ্চারা খুবই ছোট, তাই ওই মহিলারে জারিও কাজকাম করে আমি 50,000 টাকা ঋণ হইয়া কিন্তু এই আমি কাতারে ঢুকি। এটা আমার পার্সোনালভাবে 50,000 টাকা শুধু বিদেশে লইয়া। তা আমি তো স্যালারি বেশি পাইতাম না, কাতারে নতুন 800 টাকা স্যালারি ছিল কাতারের রিয়াল। তো এরকমও করতে করতে আমি কিন্তু এই আমার বিদেশে আসা, আমার লম্বা হয়ে যেতেছে ভিডিওটা। পরে আমি পোলাপানের মায়া ত্যাগ করে কিন্তু আমি বিদেশে আসছি। তাই ভাইয়ের আপনারা কিন্তু জবাব পাইছেন যে আমি কেন বিদেশে আসছি। ইনশাআল্লাহ যদি আরও দেখতে চান, সামনে আমি আমার লাইফে যা হয়েছে আমি বলবো, সব তার আমি এক জায়গায় বলতে পারি না, কারণ আমার ভিডিও লম্বা হয়ে যেতেছে তার জন্য। তা আলহামদুলিল্লাহ, হয়তো অনেক কিছু হারাইছি, আবার হয়তো কিছু পেয়েছি, এর বেশি কিছু না। একটা মেয়ে মানুষের বিদেশ মানে কি, অনেক কষ্টে, শুধু আমি না, সব মেয়েরা। তাই আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন, আর কমেন্টে জানাবেন যে আরও কিছু শুনতে চান নাকি আমার জীবনের কাহিনী, তো অবশ্যই আমি বলবো। কিছু কিছু শেয়ার করব, শেয়ার করলে কি মনটাও পাতলা হয়। অনেক মানুষের কাছে শেয়ার করি, অনেক মানুষ কি কাছে, অনেক একজন মানুষ ছিল কাছে কাতারে, সে যদি আমার ভিডিওটা দেখবো অবশ্যই বুঝবে যে আমি কারে নিয়ে কথাটা বলছি। সেও কিন্তু অনেক আঘাত দিছে, যা বলার কোনো কথা না। আচ্ছা যাই হোক, বিশ্বাসের করে অনেক আঘাত করছে, সেটা নিয়ে আমি একদিন কথা বলবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। তা আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।